আজকে আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করব। আয়নীকরণ শক্তি বলতে আমরা কি বুঝি? আয়নীকরণ শক্তিটা হলো গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। গ্যাসীয় অবস্থায় এক মোল সোডিয়াম পরমাণু থেকে বিচ্ছিন্নভাবে একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আধানে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। দেখো, এখানে আমি একটা সোডিয়াম পরমাণু নিয়েছি, যেটা অবশ্যই গ্যাসীয় ফরম্যাটে থাকতে হবে। তাহলে সোডিয়াম পরমাণুর গ্যাসীয় অবস্থায় এক মোল থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকে বলা হচ্ছে সোডিয়ামের আয়নীকরণ শক্তি। একইভাবে আমরা যদি দ্বিতীয় ইলেকট্রন অর্থাৎ সোডিয়াম থেকে যদি আরেকটি ইলেকট্রন অপসারণ করাতে পারি তাহলে সেই শক্তিটা হবে সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। কথাটা দাঁড়াচ্ছে এইরকম, কোন একটি পরমাণু থেকে প্রথম যে ইলেকট্রনটি অপসারণ করতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে বলা হচ্ছে ওই পরমাণুর প্রথম আয়নীকরণ শক্তি। একইভাবে কোন একটি পরমাণুর গ্যাসীয় অবস্থায় দ্বিতীয় ইলেকট্রনটি অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাকে বলা হবে ওই পরমাণুর দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তিটি আমাদের কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত পরমাণুর আকার এবং নিউক্লিয়ার চার্জের উপর নির্ভর করে। তাহলে দেখো, গ্যাসীয় অবস্থায় সোডিয়ামের এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে এক মোল ধনাত্মক আধানে পরিণত করতে আমাদের প্রায় 500 কিলো জুল শক্তির প্রয়োজন হয়। এটাই হচ্ছে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির নির্ভরশীলতা। আয়নীকরণ শক্তি পরমাণুর আকার এবং পরমাণুর নিউক্লিয়ার চার্জের উপরে নির্ভরশীল। অর্থাৎ আয়নীকরণ শক্তি গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক অনুসারে পরিবর্তিত হয়। যে পরমাণুর আকার যত বড় অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব যত বেশি হবে আয়নীকরণ শক্তি তত কমে যাবে। আয়নীকরণ শক্তি মূলত পরমাণুর আকার এবং নিউক্লিয়ার চার্জের উপরে নির্ভর করে। পরমাণুর আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। একইভাবে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেলে আমাদের আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। আমরা আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক পরিবর্তনটা হচ্ছে এরকম, আমরা যদি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাই আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আমরা জানি পরমাণুর আকার বৃদ্ধি পায়। পরমাণুর আকার বৃদ্ধি পেলে নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পায়। নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পেলে সর্বশেষ কক্ষপথের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ শক্তিটা হ্রাস পায়। আকর্ষণ শক্তি যদি হ্রাস পায় তাহলে সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে আমাদের শক্তির কম প্রয়োজন হবে। যেহেতু সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে কম শক্তির প্রয়োজন হয়, সেহেতু আমরা বলতে পারি পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তিটা হ্রাস পায়। এখন আমরা গ্রুপ 1 এর ক্ষেত্রে আয়নীকরণ শক্তির পরিবর্তনটা নিয়ে আলোচনা করব। এখানে দেখো, আমি 3টা ইলেকট্রন বিন্যাস করেছি গ্রুপ 1 এর মৌলগুলোর। আমরা জানি গ্রুপ 1 এ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম মৌলগুলো অবস্থান করে। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা দেখতেছি লিথিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2টি, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3টি, একইভাবে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4টি। আমরা যখন আকারের গ্রুপ ভিত্তিক আলোচনা করেছিলাম তখন আমরা দেখছিলাম যে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব যত বেশি হবে আকার তত বৃদ্ধি পাবে। অর্থাৎ যে পরমাণুর কক্ষপথ সংখ্যা যত বেশি তার আকার তত বড়। তাহলে আমরা দেখতেছি এখানে লিথিয়ামের কক্ষপথ 2টি, সোডিয়ামের কক্ষপথ হচ্ছে 3টি, একইভাবে পটাশিয়ামের কক্ষপথ হচ্ছে 4টি।
তাহলে আমরা বলতে পারি লিথিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব সোডিয়াম এবং পটাশিয়ামের তুলনায় তুলনামূলক কম। এই ক্ষেত্রে বলা যায় যে লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটি অবস্থান করছে সেই ইলেকট্রনটি নিউক্লিয়াস কর্তৃক দৃঢ়ভাবে আকর্ষিত। একইভাবে আমরা যদি পটাশিয়ামের কথা চিন্তা করি, পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি 4 নম্বর কক্ষপথে অবস্থান করছে, যা নিউক্লিয়াস থেকে লিথিয়াম বা সোডিয়ামের তুলনায় একটু বেশি দূরে অবস্থান করছে। সেই হিসাবে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি নিউক্লিয়াস কর্তৃক একটু দুর্বলভাবে আকর্ষিত। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে লিথিয়ামের সর্বশেষ ইলেকট্রনটিকে সরাতে আমাদের বেশি শক্তির প্রয়োজন হবে। একইভাবে আকার বৃদ্ধি পাওয়ার কারণে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি হ্রাস পাওয়ার কারণে সোডিয়াম এবং পটাশিয়ামের ক্ষেত্রে সেই ইলেকট্রনটাকে সরাতে তুলনামূলক কম শক্তির প্রয়োজন হবে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি একই কক্ষপথের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার বৃদ্ধি পেলে সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে কম শক্তির প্রয়োজন হয়। যেহেতু সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে কম শক্তির প্রয়োজন হয়, সেই হিসাবে আমরা বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। এখন আমরা আয়নীকরণ শক্তির পর্যায়ভিত্তিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর কক্ষপথ সংখ্যা একই থাকে, কিন্তু সর্বশেষ কক্ষপথে ক্রমান্বয়ে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু কক্ষপথ সংখ্যা একই থাকে। আকারের পরিবর্তনের ভিডিওতে আমরা দেখেছিলাম একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে যেহেতু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, সেহেতু সর্বশেষ কক্ষপথটি নিউক্লিয়াস কর্তৃক দৃঢ়ভাবে আকর্ষিত হয়। দৃঢ়ভাবে আকর্ষিত হওয়ার কারণে পরমাণুর আকারটা ক্রমান্বয়ে ছোট হয়ে আসে। তো পরমাণুর আকার ছোট হয়ে আসলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্বটা তুলনামূলকভাবে কমতে থাকে। নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব কমে গেলে নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ শক্তিটা বৃদ্ধি পায়। এই অবস্থায় সর্বশেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন সরাতে তুলনামূলক বেশি শক্তির প্রয়োজন হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পাওয়ার সাথে সাথে আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। তোমরা দেখো এখানে আমি 3টি মৌলের ইলেকট্রন বিন্যাস করেছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে আমাদের 3 নম্বর কক্ষপথ এবং 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে একটি। একইভাবে দেখো ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3, যার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টি। তারপরে আসো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 নম্বর কক্ষপথ, যার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টি। তাহলে আমরা বলতে পারি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরা একই পর্যায়ের মৌল, অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরা 3য় পর্যায়ের মৌল। আমরা জানি কক্ষপথ সংখ্যা একই হলে যদি মৌলগুলো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, ক্রমান্বয়ে আকার ছোট হয়ে আসে। তাহলে আমরা এখানে বলতে পারি এই 3টি মৌলের মধ্যে অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট, কারণ অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন অবস্থান করছে। সেই হিসাবে আমরা বলতে পারি যেহেতু অ্যালুমিনিয়ামের আকার ছোট, অর্থাৎ অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কর্তৃক দৃঢ়ভাবে আকর্ষিত। এখান থেকে এক মূল ইলেকট্রন সরাতে প্রচুর শক্তির প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা বলতে পারি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়।